আসসালামু আলাইকুম। ইউকে এবং ইউরোপ অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন অথবা ধারণকৃত দেখবেন, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায়। দ্বিতীয় মাত্রায় আপনাদের সাথে উপস্থিত আছি আমি সলিসিটর মোল্লা মাহফুজ ইসলাম এবং আমাদের সাথে থাকবেন সলিসিটর কাউসার কুরাশি। উনি আমাদের সাথে যোগ দিবেন। আমরা আজকের এই অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আলোচনার প্রথমেই একটা কথা স্মরণ করে দিতে চাই, তা হলো এই অনুষ্ঠান শুধুমাত্র একটা আইন বিষয়ক আলোচনার অনুষ্ঠান। আপনাদের যদি আইনের কোনো বিষয়ে কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ কোনো আইনজ্ঞের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের প্রয়োজনীয় আইনি পরামর্শ নেবেন। এটা শুধুমাত্র আইনের একটা আলোচনামূলক অনুষ্ঠান। যাই হোক দর্শক, কথা না বাড়িয়ে আমরা অনুষ্ঠানের দিকে চলে যাচ্ছি। আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত অথবা কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা স্ক্রিনের নিচে যে নাম্বার আছে এই নম্বরে ফোন করে আপনারা আমাদের সাথে সরাসরি স্টুডিও লাইনে যোগাযোগ করতে পারবেন, অথবা চাইলে টেক্সট, ইমেল অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে আপনাদের প্রশ্নের জবাব দিতে। বরাবরের মতো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য। দর্শক, অনুষ্ঠানের প্রথমে আমি আপনাদেরকে মনে করে দিতে চাচ্ছি যে আমরা মূলত ইমিগ্রেশন, ফ্যামিলি, কমার্শিয়াল প্রপার্টি, ক্রিমিনাল, সিভিল আইনের বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি এবং আইনের যেসব আপডেটগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনার মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ, আপনাদের সাথে আমাদের শেয়ার করি থটস এবং আমাদের জানা এবং অজানা বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানে সাধারণত আপনাদের সাথে থাকি। যাই হোক দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি আমরা যে বিষয় আলোচনা করব আজকে, তা হলো ইমিগ্রেশনের থেকে আমরা মূলত ভিজিট ভিসা, তারপরে আমরা স্কিল ওয়ার্কার, তারপরে সব সময়ের মতো আমরা আলোচনা করে থাকি অ্যাসাইলামের বিষয় নিয়ে। যদি আপনাদের কোনো মতামত থাকে আমাদের সাথে শেয়ার করা তাহলে করবেন। ভিজিট ভিসা নিয়ে আলোচনা করার শুরুতে আমি দর্শক আপনাদেরকে বলে দিতে চাই যে এটা একটা ফেস্টিভ পিরিয়ড। সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছি। এই ফেস্টিভ পিরিয়ডে আমরা যদি আমাদের প্রিয়জন অথবা আমাদের কাছের বন্ধুবান্ধব অথবা অন্য যে কোনো ধরনের ভিজিট বা ট্যুরিস্ট ভিসা এর মাধ্যমে আমাদের প্রিয়জনদেরকে নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই আমরা একটা ভালো অ্যাপ্লিকেশন করা আমাদের জন্য খুবই জরুরি হয়ে যায়। আর সেই ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। তাহলে দর্শক, একটা কথা না বললেই নয় এখানে, যে ভিজিট ভিসা হচ্ছে সবচাইতে সহজ আবার সবচাইতে কঠিন। আপনি যদি কম্বিনেশনটা ঠিক করতে পারেন, আপনি যদি আপনার রিজন ফর দ্য ভিজিট আপনি এটাকে যদি ঠিকমতো এক্সপ্লেন করতে পারেন, আপনার ফাইন্যান্সিয়াল যে বাইন্ডিংসটা, ফাইন্যান্সিয়াল যে লিমিটেশন বা ফাইন্যান্সিয়াল যে ক্যাটাগরিটা আছে সেটাকে যদি আপনি মিট করতে পারেন, আপনার দ্য রিজন ফর কামিং টু দ্য ইউকে অ্যান্ড মেকিং শিওর যে আপনি মানে ভিজিট শেষে আপনি চলে যাবেন, এটাকে যদি আপনি ঠিকমতো উপস্থাপন করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তাহলে দ্যার ইজ নো রিজন যে আপনি এই ভিসায় আপনি সাকসেসফুল হবেন না বা আপনার ভিসাটা পজিটিভলি আপনার জন্য কনসিডার করা হবে না। অতএব একটা ভালো অ্যাপ্লিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা অ্যাপ্লিকেশন করা কোনো কঠিন বিষয় না, কিন্তু অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়াটা অবশ্যই ডিপেন্ড করে যে অ্যাপ্লিকেশনের কোয়ালিটির উপরে। আমরা মূলত যে বিষয়গুলো দেখে থাকি দর্শক, তা হলো ভিজিট ভিসার ক্ষেত্রে আমি বলছিলাম যে মূলত আমরা একটা অ্যাপ্লিকেশন করে দেই আর এবড়ো থেবড়ো করে ডকুমেন্টগুলো আপলোড করে দিই এবং এক্সপেক্ট করি যে somebody will look into these things and consider the application for us. আমাদেরকে একটা কথা অবশ্যই মনে রাখা দরকার যে যখন আমরা একটা অ্যাপ্লিকেশন করি, যে অ্যাপ্লিকেশনটা ডিসাইড করে তাকে অবশ্যই অ্যাপ্লিকেশনের মেরিট দেখার জন্য তাহলে তাকে যেসব ডকুমেন্টগুলো দেখতে হয় বা যেসব ডকুমেন্টগুলোকে অবজারভেশনে নিতে হয়, যেসব ডকুমেন্টগুলোকে আপনার কনসিডার করতে হয়, সেই সব ডকুমেন্টগুলোর প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ধরে নেন
ধরে নিলাম আমরা যে আমরা একটা অ্যাপ্লিকেশন করছি, সেই অ্যাপ্লিকেশনে আমরা ডকুমেন্টেশনগুলো প্রেজেন্ট করছি অথবা আপলোড করছি, যেটাকে আমরা বলি। তো আপলোড করার ক্ষেত্রে দেখা গেলো যে আমরা একটা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করছি। তো একটা ব্যাংক স্টেটমেন্টে অনেক সময় দেখা গেলো যে 20, 30, 40 অনেক সময় তার চেয়ে বেশি পেজেস থাকতে পারে। এখন এটা যদি আমি স্ক্যান করে দেই বা আপলোড করে দেই, তাহলে যেন অবশ্যই তার ক্রম অনুসার থাকে বা সিরিয়াল যেন মেনটেন হয়, এটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন কোনো কারণে যদি আমি কোনো জায়গায় নিয়ে গেলাম আপলোড করতে এটা, তো দেখা গেল যে প্রথম পেজটা আছে 1 নম্বর পেজে, আর একটা পেজ আছে দেখা গেল যে 72 পেজে যে, তো যে এই অ্যাপ্লিকেশনটা ডিসাইড করবেন, তাহলে এমন হতে পারে যে উনি হয়তো এই জিনিসটাকে ওভারলুক করে গেলে হয়তো আপনার অ্যাপ্লিকেশনটা আপনার জন্য ঠিকমতো কনসিডার নাও হতে পারে। অতএব ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে আমরা যেন অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশনকে আমরা সাকসেসফুল হওয়ার জন্য একটা ভালো আপলোড অথবা ভালো প্রেজেন্টেশন আমরা করি। সেকেন্ডলি যেটা আমরা সবসময় ধরে থাকি এবং মনে রাখার চেষ্টা করি, তা হলো যে একটা ভিজিট ভিসার ক্ষেত্রে বা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আমাদের রিজন ফর দ্য ভিজিট, এটা যেন আমরা ঠিকমতো এক্সপ্লেন করতে পারি। যদি কোনোভাবে অ্যাপ্লিকেশনে আমরা এটাকে ঠিকমতো এক্সপ্লেন না করতে পারি, তাহলে অবশ্যই আমরা একটা কভার লেটারের মাধ্যমে একটা এডিশনাল পেজ অথবা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের নিচের দিকে একটা জায়গা থেকে এক্সট্রা ইনফরমেশন ওখানে আমরা বড় করে লিখে দিতে পারি যে দ্য রিজন ফর দ্য ভিজিট, এবং ওইটার এক্সপ্লেনেশনটা যেন আমরা ঠিকমতো দিতে পারি, যাতে যে ডিসাইড করবেন ওনার জন্য সহজ হয় যে অ্যাপ্লিকেশনটা আমি যে অ্যাপ্লিকেন্ট তার পক্ষে দেওয়ার জন্য। তৃতীয়ত যে বিষয়টা আমাদের সবচেয়ে মনে রাখা দরকার, যে আমি ভিজিট ভিসা এসে ফিরে যাব, এই জিনিসটা আমাদেরকে এস্টাবলিশ করার জন্য অবশ্যই আমাদেরকে কিছু জিনিস আছে যেগুলো ওরকম করে স্পেসিফিকভাবে বলা নেই যে এটা এরকম হতে হবে, কিন্তু এক একজনের ক্ষেত্র বিশেষে এক এক ধরনের হতে পারে। অতএব যখন আমরা এই যে আমরা ফিরে যাব এই বিষয়টাকে প্রতিষ্ঠিত করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের টাই যেটা আছে আমাদের দেশে, যে হোম কান্ট্রিতে, সেটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করব। এবং আমাদের যে টাই এ দেশে বা যে দেশে আপনি ভিজিটে আসবেন, ধরে নিলাম ইউকেতে, তো সেই ক্ষেত্রে আমাদের যে টাই আছে যেটা, বা যদি কোনো রিলেটিভ থেকে থাকে তাহলে তাদেরকে প্রপারলি তাদের ডকুমেন্টেশন, তাদের ইনভাইটেশন লেটার সহ তাদের ফাইন্যান্সিয়াল যদি কোনো অব্লিগেশন থাকে বা ফাইন্যান্সিয়ালি তারা যদি আপনাকে কোনো বা আমাকে কোনো স্পন্সর করতে চায়, সেটার জন্য ঠিকমতো দেওয়া হয়। তারপরে যে মেইন বিষয়টা আমাদের থাকে ভিজিট ভিসার ক্ষেত্রে দর্শক, তা হলো যে এই যে হোল জিনিসটা, এটাকে আমি একটা কথা বারবার বলছি আপনাদেরকে, যে এটা যেন ঠিকমতো প্রেজেন্ট করা হয়, এটা যেন সুন্দরভাবে উপস্থাপিত হয়, যাতে যে এই ভিসাটা বা পেপারসগুলো দেখবেন উনি যেন অবশ্যই ওনার জন্য বোধগম্য হয়, এরকম একটা অবস্থানে আমরা উপস্থাপন করতে পারি। যাই হোক, আরও যে বিষয়গুলো এর সাথে জড়িত আছে, তা হলো যে আপনার যে রিলেশন অথবা আপনার যে স্পন্সর এই দেশে থাকবে, ইউকে, এই ক্ষেত্রে ওনার সাথে আপনার রিলেশনশিপটা প্রুফ করার জন্য যদি কোনো বার্থ সার্টিফিকেট থাকে, যদি কোনো এটা না থাকলেও যদি কোনো রিলেশন থাকে, সেটা প্রুফ করার জন্য যে ধরনের ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টটা অবশ্যই দিতে হবে। আরও একটা জিনিস অনেক সময় জরুরি হয়ে যায়, তা হলো যে আপনি স্পন্সরশিপ ডিক্লারেশন যেটা থাকে, স্ট্যাটুটরি স্পন্সরশিপ ডিক্লারেশন রাদার, এটাকে যদি আপনি একটা ভালো প্রেজেন্টেড, একটা গুণগত, একটা মানসম্পন্ন স্পন্সর আপনি ম্যানেজ করতে পারেন এবং তাদের থেকে যদি একটা স্পন্সরশিপ ডিক্লারেশন আপনি নিতে পারবেন এবং সেটাকে ভালো করে আপলোড করতে পারবেন, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যেতে পারে। তো আমাদের এইসব জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে যেন আমরা স্পন্সরশিপ ভিজিট ভিসার ক্ষেত্রে আমরা এইসব ডকুমেন্টেশনগুলো যেন ঠিকমতো উপস্থাপন করতে পারি। আর যদি আমরা এটাকে ঠিকমতো উপস্থাপন করতে পারি, তাহলে দেয়ার আর ভেরি গুড চান্সেস যে আপনি একটা ভালো আউটকাম পেতে পারেন আপনার অ্যাপ্লিকেশনের জন্য।
দর্শক, ভিজিট ভিসা নিয়ে আসলে অনেক কথা বলা যায়, অনেক আলোচনার বিষয় আছে, কিন্তু মূলত এই জিনিসগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে একটা ভালো আউটকাম পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে অনেক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও দের ইজ নো গ্যারান্টি, অবভিয়াসলি এটা ডিপেন্ড করে উনি যে আপনাকে ভিসা গ্রান্ট করছেন অথবা যিনি আপনার অ্যাপ্লিকেশন পর্যবেক্ষণ করছেন অথবা যিনি আপনার অ্যাপ্লিকেশন পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন তার উপরে। হাউএভার, যদি আপনার কোনো অ্যাপ্লিকেশন কখনো কোনো কারণে আপনি মনে করেন যে ন্যায্যভাবে দেখা হয়নি অথবা এটাকে ঠিক মতো মূল্যায়ন করা হয়নি, তাহলে আপনার আপিল রাইট অথবা আপিল রাইট থাকে না অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ আপনি করতে পারবেন না। হাউএভার, আপনি প্রি অ্যাকশন প্রোটোকল করতে পারবেন, যেটা আপনার কথাকে আপনি তুলে ধরতে পারবেন, এবং যদি আপনি এই প্রি অ্যাকশন প্রোটোকলের মাধ্যমে জুডিশিয়াল রিভিউয়ের আগের যে পর্ব আছে প্রি অ্যাকশন প্রোটোকল, প্যাপ আমরা বলে থাকি, পিএপি, এটা যদি আপনি ঠিকমতো করতে পারেন এবং আপনার কথাকে যদি আপনি ঠিকমতো তুলে ধরতে পারেন, তাহলে অবশ্যই দেয়ার ইজ এ রিজন দ্যাট তারা এটাকে হয়তো ওভারটার্ন করবে অথবা আপনার পক্ষে আউটকামটা আসতে পারবে যদি আপনি এটাকে অবশ্যই ভালোভাবে উপস্থাপন করতে পারেন। দর্শক, আমরা ভিজিট ভিসা নিয়ে অন্য একদিন আলোচনায় বিশদভাবে রাখবো ভিজিট ভিসার ব্যাপারটা। আমরা দর্শক চলে যেতে চাই ভিজিট ভিসার পরে আমরা যেটা আজকে আলোচনার বিষয় থাকবে তা হলো স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন। স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন এখন টক অফ দ্য টাউন। স্পন্সরশিপ অ্যাপ্লিকেশন অনেক মানুষ এদেশে অলরেডি এসেছেন বিভিন্ন ধরনের স্পন্সরশিপ লাইসেন্সে, যেটাকে আমরা বলি ওয়ার্ক পারমিট, সহজ বাংলায় সহজ ভাষায়। এই ওয়ার্ক পারমিটে আপনি যদি আসতে চান তাহলে যেসব রিকোয়ারমেন্টগুলো দরকার আছে তার প্রধান এবং প্রথমটা হলো যে আপনাকে যে এমপ্লয়ারের কাছে আসতে হবে বা আসবেন সেই এমপ্লয়ারের অবশ্যই একটা স্পন্সরশিপ থাকতে হবে, তার স্পন্সরশিপ লাইসেন্স রাদার। এখন স্পন্সরশিপ লাইসেন্স করার ক্ষেত্রে আপনি যেসব রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো মোটামুটি এখন সর্বজনবিদিত, সবাই মোটামুটি জানেন। তারপরেও আমি আলোচনার সুবিধার্থে আপনাদের সাথে শেয়ার করতে চাই যেন স্পন্সরশিপ লাইসেন্সটা অ্যাপ্লিকেশন যেন একটা সাকসেসফুল অ্যাপ্লিকেশন হতে পারে, সেজন্য আপনাকে যেসব বিষয়গুলোকে মূলত আপনার আমলে আনতে হবে অথবা যে বিষয়গুলোকে আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে, তার ভিতরে প্রথম জিনিস হচ্ছে যে আপনাকে একটা ক্রেডিবল বিজনেস থাকতে হবে। এই ক্রেডিবল বিজনেসের মাধ্যমে আপনি একটা স্পন্সরশিপ নিয়ে সেই ক্ষেত্রে আপনি দেশ বলতে ইউকে এবং ইউকের বাইরে থেকে আপনি স্কিলড ওয়ার্কার আনতে পারবেন। দর্শক, অনেক সময় আমাদের কাছে আমরা যারা প্র্যাকটিসে আসি তাদের কাছে অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে আমি ধরে নেন একজন কেয়ারার আনতে পারবো কিনা আমার নিজের জন্য, অথবা আমি একজন কিচেন পটার আনতে পারবো কিনা বা এই ধরনের। কিন্তু একটা কথা আমাদেরকে বিশেষভাবে মনে রাখা দরকার যে স্পন্সরশিপ লাইসেন্স ইজ টু ব্রিং দ্য পিপল উইথ স্কিলড ওয়ার্কার। এখন স্কিল ওয়ার্কার বলতে আমরা কী বোঝাই সেটাও একটা আলোচনার বিষয়। স্কিল ওয়ার্কার বলতে একটা স্কিল ওয়ার্কার একটা গাইডেন্স আছে। আপনারা যদি যে কোনো কেউ চাইলে আপনি স্কিল ওয়ার্কার গাইডেন্সে যেয়ে দেখতে পারবেন যে কোন ধরনের মানুষ এই স্কিল ওয়ার্কার হিসেবে আসতে পারবে। অনেক বিশদ বড় লম্বা একটা লিস্ট আছে যেটা ওয়েল ওভার অ্যাবভ মোর দেন 70 পেজেস লং। কোনো সময় এটা বড়, আবার কোনো সময় এটা ছোট হয়, কারণ বিভিন্ন সময় এর পরিধি বেড়ে যায় অথবা কমে যেতে পারে। যখন স্কিল ওয়ার্কারের সংকট থাকবে না তখন হয়তো তারা এই স্কিল ওয়ার্কারটাকে ওই লিস্ট থেকে সরিয়ে নিতে পারেন। যাই হোক, যেটা বলছিলাম যে একটা ভালো স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশনের জন্য আমাদেরকে অবশ্যই একটা ভালো স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে হবে। সেই ক্ষেত্রে মূলত 8 বা 10টা ভালো ডকুমেন্টেশনের দরকার হয়। আমি দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই টেকনিক্যাল এররের কারণে হয়তো আমার সাথে আমার প্রিয় সলিসিটর কাউসার কুরাশি ভাই যোগ দিতে পারছিলেন না। আমরা ওনাকে আমাদের সাথে পেয়েছি। আমরা ওনাকে
আপনাদের সামনে আবার পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন আমার প্রিয় কাউসার কুরাশি ভাই, সলিসিটার, সিনিয়র কোর্ট অফ ইংল্যান্ড এন্ড ওয়েলস। থ্যাংক ইউ কাউসার ভাই, আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Sorry, there is some technical error to just join. This is a little late. I'm so sorry. No problem, it's all good. কাউসার ভাই, থ্যাংক ইউ। ইজ দেরিতে আসা অনেক ভালো, একদম না আসা চাইতে। সো ওয়েলকাম। কাউসার ভাই, আমরা যে আলোচনা করছিলাম অফলাইনে যখন আমরা ছিলাম, তখন আমরা আলোচনা করছিলাম যে আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা ভিজিট ভিসা নিয়ে আলোচনা করার কথা ছিল। যাই হোক, আমরা ওই সেগমেন্টটা কাইন্ড অফ ছোট করে পার করে এসেছি। আমি এবং আপনি দর্শকদের জন্য আমরা এখন আলোচনার বিষয়বস্তুতে রাখতে চাচ্ছি স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন। কাউসার ভাই, আমি আপনাকে অনুরোধ করব যদি আপনি ছোট করে একটু স্পন্সরশিপ লাইসেন্সের বিষয়ে আমাদের দর্শকদের কিছু বলেন। স্পেসিফিক্যালি একটা ভালো স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন করা কতটা গুরুত্বপূর্ণ? Okay, thank you Mahfuz bhai, thank you darshak for listening us. So basically every other week, every other Tuesday আমরা দ্বিতীয় মাত্রা এনটিভিতে আসি আজকে তারই ধারাবাহিকতা। তো আজকে আমরা যেগুলো আলোচনা করব এর মধ্যে অলরেডি মাহফুজ ভাই বলে দিয়েছেন যে আমরা স্পন্সরশিপ লাইসেন্স এই টার্ম এবং এই ওয়ার্ডটা এখন এত বেশি পপুলার ইন ইউকে। মোস্ট অফ অল পিপল, স্পেশালি যারা বিজনেসে অথবা যারা ইমিগ্রেশন স্ট্যাটাস আছে, একটু খোঁজখবর রাখেন, তারা সবাই স্পন্সরশিপ লাইসেন্স এই ওয়ার্ডটা জানেন এবং অনেকটা এটা বুঝেন। তো জেনারেলি ইউকে গভর্নমেন্ট হোম অফিস একটা নতুন একটা স্কিম তৈরি করেছেন, যে স্কিমের মাধ্যমে আউট অফ ইউকে থেকে আপনি লুক নিয়ে আসতে পারবেন, এবং এই লুক নিয়ে আসার জন্য যাদের বিজনেস আছে এবং স্ট্রাগলিং করতেছেন বিজনেসে এমপ্লয়ির জন্য, ওনারা এজ এমপ্লয়ার হিসাবে ওনাদেরকে নিয়ে আসতে পারবেন। এই নিয়ে আসার জন্য একটা লাইসেন্স লাগে, এই লাইসেন্সটার নামই হচ্ছে স্পন্সরশিপ লাইসেন্স। তো স্পন্সরশিপ লাইসেন্স করতে হলে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে আপনি এজ এ বিজনেস ওনার, আপনাকে একটা বিজনেস থাকতে হবে। আর যখন আপনার বিজনেস থাকবে, এজ ইউজুয়াল আমাদের যারাই বিজনেসম্যান আছেন, আপনাদের বিজনেস থাকার পরে আপনার যিনি বিজনেসম্যান, আপনাকে একটা যেখানে আছেন, একটা ফ্রিহোল্ড প্রপার্টি হোক অথবা লিজহোল্ড প্রপার্টি হোক অথবা টেনেন্সি এগ্রিমেন্ট হোক, যেটাই হোক, আপনি সেই ডকুমেন্টটা থাকবে। 2 নম্বরে হচ্ছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার বিজনেস ট্রানজাকশন করে থাকেন, এই বিষয়টা থাকবে। আপনার একটা ইন্স্যুরেন্স থাকবে, যেটা হচ্ছে এমপ্লয়মেন্ট লায়াবিলিটি ইন্স্যুরেন্স। আপনার অবশ্যই পেই রেজিস্টার থাকবেন, আপনার এমপ্লয়ীদের জন্য যে ডিটেইলস থাকে পেই রেজিস্টার মধ্যে থাকে। এই বেসিক জিনিসগুলো আপনার প্রথমে থাকতে হবে। তারপরে আপনি যে কোনো একজন যারা এই বিষয়ে জানেন অথবা আপনি নিজে সার্চ করেও এই লাইসেন্সটা অ্যাপ্লাই করতে পারবেন। লাইসেন্সটা দুইভাবে অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে আপনি কুইকলি করার জন্য একটু হাই ফি, প্রিমিয়াম ফি দিয়ে আপনাকে কুইকলি 10 ডেজের ভিতরে হয়ে যায়। আর যদি আপনি নরমাল ফি দেন তো অনেক সময় তাদের সময় 3 মাস আপ টু 3 মাস পর্যন্ত। থ্যাংক ইউ কাউসার ভাই, অত্যন্ত সুন্দরভাবে আপনি ছোট কয়েকটা বাক্যের মাধ্যমে আপনি অনেক বড় একটা জিনিস দর্শকদের কাছে ক্লিয়ার করলেন। আমি দর্শকদের মানে শোনার এবং বোঝার এবং এই জিনিসটাকে আমলে নেওয়ার ক্ষেত্রে আপনার এই সুন্দর সাজেশন অবশ্যই কাজে লাগবে। কিন্তু আমরা সবসময়ের মতো বলে রাখতে চাই কাউসার ভাই, আমরা যারা প্র্যাকটিসে আসি আমরা তারা সবসময় বলি যে যদি আপনার কোনো আইনি পরামর্শ দরকার হয় তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো ভালো আইনি পরামর্শক, লয়ার, সলিসিটার, ব্যারিস্টারদের কাছে যাবেন। ওনারা নিশ্চয়ই আপনাদেরকে এই বিষয়ে আরও ভালো মতামত দিতে পারবেন যদি আপনার কোনো ওরকম কোনো প্রয়োজনীয় কোনো বিষয় জানার থাকে। হাউএভার, যদি আপনি নিজে করতে চান, এই মাহফুজ ভাই আমাদের প্রোগ্রাম যেটা, এটা দর্শকদেরকে আপনি অলরেডি ডিসক্লেমার দিয়েছেন এবং বারবার দিয়ে থাকেন, এটা একটা ইনফরমেটিভ। আমরা শুধুমাত্র যতটুকু ইনফরমেশন প্রয়োজন এবং যতটুকু প্রিলিমিনারি ইনফরমেশন আছে, ওই ইনফরমেশনগুলোই আমরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে, আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা শেয়ার করে থাকি। লিগ্যাল অ্যাডভাইস আমরা প্রোভাইড করি না। লিগ্যাল অ্যাডভাইসের জন্য অবভিয়াসলি অ্যাবসলিউটলি কাউসার ভাই, আমি সরি আপনাকে থামানোর জন্য, আমাদের বেশ কয়েকটা কল আছে, আমরা একটা কল অ্যাট লিস্ট নিব আলোচনার সুবিধার্থে। দেখি আমাদের সাথে লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোয়েশ্চন আছে। আমার এক আত্মীয় নেদারল্যান্ডে থাকে, বুঝতে পারছেন? জি। তো ওনার রিসেন্টলি ডাচ পাসপোর্ট হয়েছে, তো উনি আসতে চাচ্ছেন ইংল্যান্ডে পার্মানেন্ট ভাবে থাকার জন্য।
কোয়েশ্চনটা হচ্ছে এখন কি এই যে ইউরোপিয়ান লটা আছে কি নেদারল্যান্ড থেকে আসতে পারবেন উনি? দর্শক আপনি শুনতে থাকুন আমাদের আলোচনার মাধ্যমে আমি এবং কাসর ভাই আপনাদের সাথে আপনাদের এই কোশ্চেনের উত্তর আলোচনার মাধ্যমে দিয়ে দেবো। কাসর ভাই, আমরা যেটা জেনে থাকি, থ্যাংক ইউ দর্শক আপনার সুচিন্তিত বা আপনার একটা সুন্দর কোশ্চেনের জন্য। এটা শুধু আপনারই কোশ্চেন না, এটা অনেক অনেক মানুষের কোশ্চেন। আমি আপনাকে একদম সুদৃঢ়ভাবে এবং ক্লিয়ারভাবে বলে দিতে চাই যে অবশ্যই উনি আপনার যে আত্মীয়, উনি ডাচ যে পাসপোর্ট পেয়েছেন, আনন্দের বিষয়, কোনো মানে এটা অবশ্যই একটা অ্যাচিভমেন্ট হয়তো ওনার ক্ষেত্রে। তো উনি অবশ্যই ইউকেতে আসতে পারবেন এবং ওনার ট্রাভেলের জন্য যদিও কোনো সমস্যা নাই। হাউএভার ডিফিকাল্টিস হচ্ছে যে উনি এখানে পার্মানেন্টলি থাকার জন্য উনি ইউরোপিয়ান রুলসকে আর ইউজ করতে পারবেন না বিকজ অফ দ্য ব্রেক্সিট। আমরা সবাই জানি এবং এই ব্যাপারে আমরা ওয়াকিবহাল আছি। কিন্তু উনি যদি এদেশে থাকতে চান অথবা এদেশে কাজ করতে চান একটা নির্দিষ্ট সময়ের বেশি, তাহলে অবশ্যই ওনাকে যে কোনো একটা ভিসায়, যেটাকে বলে যে স্কিল ওয়ার্কার ভিসা হতে পারে অথবা এনি আদার ভিসাস হতে পারে, স্পাউস ভিসা হতে পারে, ওনার আদার রাইটস যদি থেকে থাকে, অথবা আমি এই কথাটা অ্যাড করতে চাই এটার সাথে যে ওনার যদি এরকম কোনো প্রিভিয়াস কারণ থেকে থাকে যে ওনার কেউ এদেশে অলরেডি আছেন এবং ওনার জন্য যদি উনি কারোর স্পাউস হয়ে থাকেন অথবা উনি কারোর মা বাবা হয়ে থাকেন অথবা উনি কারোর সন্তান হয়ে থাকেন, যদি ওনার জন্য অ্যাপ্লিকেশন করা সম্ভব না হয়ে থাকে নির্দিষ্ট সময়ের আগে, ব্রেক্সিটের আগে, সেই ক্ষেত্রে উনি ইউ এখনও অ্যাপ্লিকেবল হতে পারবে ওনার ক্ষেত্রে। হাউএভার যদি ওইটা না হয় তাহলে অবশ্যই ওনাকে একটা ভিসায় থেকে ওনাকে যদি ইমপ্লয়েডলি ওই ভিসায় কাজের পারমিশন থাকে তাহলে করতে পারবেন, অথবা ওনাকে একটা কাজের ভিসা নিতে হবে যেটাকে আমরা ইন জেনারেল স্কিল ওয়ার্ক পারমিট, আরও সহজ ভাষায় বললে এটা হবে যে আপনি ওই ভিসা নিতে হবে। বাট আপনার কথার সোজা উত্তর হচ্ছে যে আনফর্চুনেটলি উনি ইউরোপিয়ান যে রুলস ছিল আগে ব্রেক্সিটের আগে, সেইটা উনি নিয়ে সেই সুবিধা নিতে আর পারবেন না আনফর্চুনেটলি। হাউএভার ওনার জন্য আরও অনেক রাস্তা খোলা আছে, যেটা অবশ্যই উনি নিজে আইনের বিভিন্ন বিষয়ে যদি হোম অফিসের ওয়েবসাইটে যান তাহলে জানতে পারবেন, অথবা যদি আপনার আরও কোনো নির্দিষ্ট মানে স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি কোনো আইনজ্ঞের সাথে, কোনো সলিসিটার ব্যারিস্টারদের সাথে কথা বলবেন, এই বিষয়ে যারা পারদর্শী ইমিগ্রেশন লয়ার আছে ওনাদের সাথে কথা বলবেন, আপনি আপনার উত্তর বা আপনার যে জিজ্ঞাসা থাকবে সেটার উত্তর পেয়ে যাবেন। আমরা আশা করি দর্শক আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। কাউসার ভাই, আপনার কি কোনো কিছু বলার আছে? আমরা ব্রেকে যাব, ছোট করে যদি কিছু বলতে চান এই বিষয়ে। না, ওই যারা শুধুমাত্র ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস অথবা চিলড্রেন যদি এখনো থেকে থাকেন দেখেন। কারেক্ট। থ্যাংক ইউ দর্শক, থ্যাংক ইউ কাসর ভাই। কাসর ভাই আমরা ব্রেকে যাব। আপনাদের সাথে এখন আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সেই বিষয়কেই কন্টিনিউ করতে চাচ্ছি দর্শক। তাহলে আমরা ব্রেকের আগে আলোচনা করছিলাম স্পন্সরশিপ লাইসেন্স নিয়ে। রাদার স্পন্সরশিপ লাইসেন্স, একটা সাকসেসফুল স্পন্সরশিপ লাইসেন্স করার ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলোকে লক্ষ্য রাখা উচিত এবং কোন বিষয়গুলো লক্ষ্য রাখলে আমাদের স্পন্সরশিপ লাইসেন্সটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, আলোচনা শুরুর আগে আমাদের বেশ কয়েকটা কল আছে, আমরা একটা কল অ্যাটলিস্ট নিয়ে নিব। দেখি আমাদের সাথে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? জি, আমি খালেদা ইয়াসমিন বলছি। আমার একটা প্রশ্ন আছে যে ইউ সেটেলমেন্ট স্কিমের মধ্যে আমি আছি। আমি 5 বছরের প্রি সেটেলমেন্ট অলরেডি হয়ে গেছে, এর জন্য 5 বছর পর আমি এখন ইউ সেটেলমেন্টে চলে গেছি। অ্যাপ্লাই করার 4 সপ্তাহ হয়ে গেছে, এখনো কোনো রেজাল্ট আসেনি। তো এটা নিয়ে কি আমি ইউকেভিআই অফিসে বা ইউ সেটেলমেন্টে যোগাযোগ করব নাকি কোনো সলিসিটারকে ধরবো? সেজন্য প্রশ্নটা। থ্যাংক ইউ দর্শক, আপনি আপনার সুন্দর একটা কোশ্চেনের জন্য অবশ্যই আপনি শুনতে থাকুন আমাদেরকে। আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে আপনার উত্তর দিয়ে দিতে। আর আপনার কোশ্চেনটাকে আমি, কাসর ভাই আপনি যদি কাইন্ডলি আমাদের দর্শকের উত্তরটা দিয়ে দেন। কাসর ভাই, কোশ্চেন হচ্ছে যে উনি প্রি সেটেল স্ট্যাটাসে ছিলেন, আফটার 5 ইয়ার্স উনি মানে কমপ্লিট করার পরে উনি এখন সেটেল স্ট্যাটাসে
লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেছেন এবং অ্যারাউন্ড 4 উইকস ওনার অতিবাহিত হয়েছে। তারপরে উনি চাচ্ছেন কি উনি কি আসলে কারোর সাথে কোনো যোগাযোগ করার দরকার আছে কি আছে না, অথবা উনি কি ওয়েট করবেন ওনার আউটকামের জন্য, সেটেল স্ট্যাটাসের আউটকামের জন্য। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ দর্শক। যেটা মহবুজ ভাই যে সেটেল স্ট্যাটাস এবং প্রি সেটেল স্ট্যাটাস এটা রিলেভেন্ট টু যারা ইইউ থেকে আসছেন, আপনি ইউ ডিপেন্ডেন্ট হন অথবা ইউ সিটিজেন হন, এই হিসাবে আপনি ইউকে তে আসছেন নির্দিষ্ট টাইমে। দর্শক আমার মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন না কাউসার সাহেবকে। আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনি যখন প্রি সেটেল স্ট্যাটাস থেকে যখন সেটেল স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন করবেন, ইন জেনারেল এটা দ্রুততার সাথে হয়ে যায়। 4 সপ্তাহ ইটস নট এ ভেরি ভেরি লং টাইম আমি বলবো, এটা হয়ে যাওয়া উচিত। যদি না হয় কোনো কারণে, তাহলে আপনি প্রি সেটেল স্ট্যাটাসের বা সেটেল স্ট্যাটাসের একটা ইমেল আছে, ওখানে একটা ইমেল করতে পারবেন, আপডেট নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনের কী অবস্থা, অথবা আপনি যদি চান তাহলে আপনি সরাসরি তাদেরকে কলও করতে পারবেন। আপনি দেখবেন অনলাইনে গিয়ে ওনাদের একটা লাইন আছে, ওই লাইনে ফোন করে ওনাদের সাথে কথা বলতে পারবেন। কথা বলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে অ্যাপ্লিকেশনের যে ইউনিক নাম্বার আছে, ইউনিক রেফারেন্স নাম্বার, ওই নাম্বারটা দিয়ে কথা বলবেন এবং আপনার নাম, ডেট অফ বার্থ বললে হয়তো তারা আপনাকে কিছু বলতে পারবেন যে আপনার কোন অবস্থানে আছে, অথবা তারা আপনাকে আরও কোনো রেলিভেন্ট ইনফরমেশন চাইলে দিতেও পারেন। তবে আমি মনে করি না যে এত উদ্গ্রীব হওয়ার কোনো কারণ আছে। আপনি আরও সপ্তাহ 2 দেখেন, বিকজ এটা একটা ফেস্টিভ পিরিয়ড, এই সময়ে ক্রিসমাস এবং নিউ ইয়ার্সের একটা চাপ থাকে, প্লাস যথেষ্ট হোম অফিস সবসময়ই চাপে থাকে, এখন আরও বিশেষভাবে চাপে আছে তারা। অতএব আমি বলবো যে আর কয়েকটা দিন অপেক্ষা করুন। যদি আপনার মনে করেন আরও 1-2 সপ্তাহের ভিতরে আপনার ডকুমেন্টেশন, আপনার না আসে, আপনার আউটকাম না আসে, তাহলে আপনি তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, অথবা আপনি আপনার ইমেল চেক করবেন। আপনার ইমেলে অনেক সময় দেখা যাচ্ছে যে এই স্ট্যাটাস আউটকামটা আপনার জাঙ্ক মেলে চলে আসতে পারে, অথবা আপনি যদি আপনার ইউকেভিআইয়ের অ্যাকাউন্ট করে থাকেন কখনো, তাহলে ওই ইউকেভিআইয়ের অ্যাকাউন্ট থেকে আপনি দেখতে পাবেন আপনার স্ট্যাটাস ওইখানে অলরেডি আপডেটেড হয়েছে কি হয়েছে না। তো আমি মনে করি দেয়ার আর সো মেনি অপশন, সো মেনি ওয়েজ ইউ ক্যান চেক দিস থিংস। যদি আপনার আরও বেশি তাড়া থাকে, তাহলে অবশ্যই আপনি তাদেরকে ইমেল করতে পারবেন, তাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি ফোন করতে পারবেন। আর তাও যদি না হয়, তাহলে আপনি যদি কোনো আইনজ্ঞের পরামর্শ নিতে চান, সলিসিটার অথবা আপনার পাশে যে কোনো ল ফার্ম, সলিসিটার ব্যারিস্টার যারা এই বিষয়ে কাজ করেন, স্পেশালি যারা ইমিগ্রেশনের বিষয়ে প্র্যাকটিস করেন, তাদের সাথে কথা বলে আপনি অবশ্যই এই বিষয়ে তারা আপনাকে আরও ভালো মতামত দিতে পারবেন বলে আমি মনে করি। বাট এই মুহূর্তে আমি মনে করি যে এত উদ্গ্রীব হওয়ার কিছু নেই, আর কয়েকটা দিন দেরি করেন, দেখেন কি হয়। না হলে অবশ্যই আপনি স্টেপ বাই স্টেপ ইমেল করবেন, ফোন করবেন, তা না হলে আপনি যে কোনো একজন ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বললে আপনি আপনার একটা ভালো আউটকাম পাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। দর্শক, আমরা আবার আমাদের সলিসিটার সাহেবকে ফিরে পেয়েছি। মনে হয় কোনো যান্ত্রিক ত্রুটির কারণে অথবা কানেকশনের কারণে আমরা ওনাকে হারিয়ে ফেলেছিলাম। কাসর ভাই, আমি আপনার দর্শকের কোশ্চেনটা হয়তো উত্তর দিতে পেরেছি, আপনি শুনেছেন হয়তো। যাই হোক, আমরা এখন যে বিষয়ে আলোচনা করতে চাই কাসর ভাই, তা হলো যে স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশনের যে বিষয়গুলো আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার, সেই বিষয়গুলো আপনি সুন্দরভাবে বলেছেন। কিন্তু একটা সাকসেসফুল অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আরও যে বিষয়গুলোর উপরে বিশেষ নজর দেওয়া দরকার, কারণ স্বাধীনতা পাওয়ার চাইতে স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। তো আপনি যখন আপনার স্পন্সরশিপ লাইসেন্স পেয়ে যাবেন, তো এটাকে অ্যাক্টিভ রাখা, সেই ক্ষেত্রে একজন স্পন্সরের যথেষ্ট মানে ক্রেডিবল হওয়া দরকার, যথেষ্ট রেসপন্সিবিলিটির বিষয় থাকে। একজন এমপ্লয়ি যদি উনি নেন, তারও কিছু রেসপন্সিবিলিটির বিষয় থাকে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর সেই আলোচনা করার ক্ষেত্রে আসলে আমি মেইনলি যেটা বলতে চাই যে HR যে কমপ্লায়েন্সের যে বিষয়টা থাকে, এটা আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। যারা আমাদের বিজনেস ওনার আছেন, যাদের অলরেডি স্পন্সরশিপ লাইসেন্স আছে, অথবা যারা স্পন্সরশিপ লাইসেন্স করতে চাচ্ছেন, তাদেরকে এই বিষয়গুলো বিশেষভাবে নজর দেওয়া দরকার, যাতে করে আপনি যদি স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন করেন, তাহলে এটা এখন আগের চাইতে রিগরাস, আগের চাইতে কঠিন, আগের চাইতে
শক্ত হয়ে গেছে বলে আমি মনে করি। সঙ্গত কারণেই হয়তো হয়েছে। অবশ্যই এইসব জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আর সেই লক্ষ্য রাখার ক্ষেত্রে আমরা কী কী জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখবো সেই বিষয়ে কাউসার ভাই, আমি এবং আপনি আমরা আজকে আলোচনার মাধ্যমে এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোকপাত করব। কাউসার ভাই, আপনাকে আমি দেখতে পাচ্ছি। জি, ওকে। দর্শক, যে জিনিস আপনি লাইসেন্স পাওয়ার পরে যে জিনিসটা মহোদয় বলতেছেন, যে পাওয়ার পরে যে এইচআর যেটা ভেরি ইজি অ্যাকচুয়ালি আপনাদের তো আপনি লাইসেন্স পাওয়ার পর এর আগে এগুলো ছিল আর কি। ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট আপনি মেইনটেইন করেন, আপনার এইচআর মেইনটেইন করেন। এইচআর এর মধ্যে যে লিস্টগুলো আছে এর মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার এমপ্লয়ি ডিটেইলস এর মধ্যে আমাদের কি কি থাকে। এমপ্লয়ি ডিটেইলস এর মধ্যে থাকে যে এমপ্লয়ের স্ট্যাটাস মিন্স ইমিগ্রেশন স্ট্যাটাস। শুধুমাত্র যে আপনার সবই স্কিল ওয়ার্কার কিংবা বাইরে থেকে নিয়ে আসছেন এরকম না, এছাড়াও তো আরো আপনার এমপ্লয়ি থাকতে পারে। তো এই ডিটেইলসটা আপনারা অবশ্যই রাখবেন। তারপরে যে জিনিসটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের যেন ইন্স্যুরেন্সটা না হয়ে যায়, ওই রিনিউর আগে যেন আপনারা রিনিউ করে ফেলতে পারেন। এই অন্যান্য যেগুলো যদি হোম অফিস থেকে কোনো ইনকোয়ারি আসে, ইনকোয়ারিটা যেন আপনি ঠিক মতো দিতে পারেন। এই বিষয়গুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আর বিশেষ করে আপনার যিনি কি ওয়ার্কার আছে অথবা যদি আপনার সলিসিটর থাকে, তারা অবশ্যই আপনার এই ক্ষেত্রে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ কাউসার ভাই, আপনি সুন্দর করে বললেন। আমি যদি একটু পয়েন্ট বাই পয়েন্ট বলি, আমাদের যারা বিজনেস ওনার আছেন, যাদের অলরেডি স্পন্সরশিপ লাইসেন্স আছে অথবা যারা করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে বিশেষ পরামর্শ হলো যে আপনারা অবশ্যই আপনাদের যাদের স্পন্সরশিপ লাইসেন্স আছে তারা অবশ্যই এই বিষয়গুলো, স্পেশালি যেমন আপনি যখন একজন এমপ্লয়িকে নেবেন, কাউসার সুন্দর করে বললেন এমপ্লয়ার ডিটেলস বলতে এখানে অনেকগুলো ডিটেলসের কথা উনি বললেন। যেমন তার ইমিগ্রেশন স্ট্যাটাসের ব্যাপারটা আছে, তার শেয়ার কোডের ব্যাপারটা আছে, তার ফিজিক্যাল ডকুমেন্টস অথবা ভার্চুয়াল যে ডকুমেন্ট, মানে সেটার একটা প্রিন্টেড কপি আপনাকে রাখতে হবে তার ফাইলে। তার ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস রাখতে হবে, যে কোনো কারণে যদি ইমার্জেন্সি হয় তাহলে আপনি কার সাথে যোগাযোগ করবেন সেটা রাখতে হবে। তার ফাইলে একটা এমপ্লয়ি, সে যে এমপ্লয়ি, তার যে কোনো একজন এমপ্লয়ি থাকবে, তার এমপ্লয়ি কন্ট্রাক্টটা থাকতে হবে। তার অ্যানুয়াল লিভের যে ব্যাপারটা আছে এই বিষয়টা সুনির্দিষ্ট থাকতে হবে, যে কোন সময় সে অ্যানুয়াল লিভ নিচ্ছে, কোন সময় নিবে, বা অ্যানুয়াল লিভ তার এন্টারটেনমেন্ট কতটুকু সেটা তাকে জানতে হবে। তার এই বিষয়ে তাকে অকিবহল থাকতে হবে। যদি অ্যানুয়াল লিভ বুক করা হয় তাহলে সেই বুকের যে অ্যানুয়াল লিভটা যে বুক করা আছে সেই জিনিসটা যেন ব্লক আকারে থাকে, যে এই সময় থেকে এই সময়ে এমপ্লয়ি তার স্পন্সরশিপ লাইসেন্স তার অ্যানুয়াল লিভটাকে বুক করেছে, সেরকম একটা প্রমাণ থাকতে হবে। তার ওয়ার্ক প্লেস পেনশন যদি আপনারা প্রোভাইড করে থাকেন, এমপ্লয়ি যদি নিয়ে থাকে, অনেক সময় এমপ্লয়ি এটাকে অপ্ট আউট করতে পারে। যদি অপ্ট ইন থাকে, যদি সে আপনাকে অবশ্যই তাকে পেনশনের ব্যাপারটাকে প্রোভাইড করতে হবে। সেই ক্ষেত্রে সে যদি অপ্ট আউট করে থাকে তাহলে তো অবশ্যই অপ্ট আউট করার একটা ফর্ম আছে, সেটা আপনি তার ফাইলে রাখবেন। তা যদি না হয় তাহলে অবশ্যই ইন্স্যুরেন্সের যে ডকুমেন্টেশন আছে, পেনশনের যে ডকুমেন্টেশনগুলো থাকবে সেগুলো যেন তার ফাইলে ঠিকমতো থাকে। তারপরে আপনি এই যে ডাটা প্রোটেকশন অ্যাক্টের জন্য তার যে এইসব ডকুমেন্টগুলো রাখলেন, এগুলো অবশ্যই একটা লকেবল ক্যাবিনেটে রাখতে হবে, যেন এটা যে কোনো মানুষ চাইলেই এটাকে দখল না নিতে পারে। আর এটা একজন এমপ্লয়ার হিসেবে আপনার রেসপন্সিবিলিটি যে আপনি আপনার এমপ্লয়িদের সমস্ত ডিটেলস একটা লকেবল ক্যাবিনেটে রাখবেন, যেন এটা সেফ থাকে, যাতে ডাটা চুরি না হয়। এটা অনেক বড় একটা দায়িত্বের ব্যাপার। এমপ্লয়ার্স লায়াবিলিটি ইন্স্যুরেন্স যেটা থাকে, এটা অবশ্যই ভিজিবল থাকতে হবে এবং এটা ভ্যালিড থাকে, এটা যেন সবসময় খেয়াল রাখেন আপনারা কাইন্ডলি। তারপরে যদি অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সির কোনো সিচুয়েশন হয় তাহলে সেটা যাতে রেকর্ড করা যায় এরকম একটা বুক থাকতে হবে। আমরা সবসময় দেখি আমাদের কাছে যারা আসে তারা অনেক সময় বলে যে আমার হোম অফিস ইন্সপেকশনে আসবে, আমার কী লাগবে। তো এই ডকুমেন্টগুলো ভেরি ভেরি ভাইটাল। এগুলো যদি আপনার না থাকে তাহলে আপনারা চাইলে আপনাদের বা আমাদের স্পন্সরশিপ লাইসেন্সটা রিভোক করে তারা দিতে পারবে হোম অফিস। তাদের এই ক্ষমতা তাদেরকে দেওয়া আছে। আমরা আরও যেসব জিনিস বলতে চাই যে স্কিল ওয়ার্কারের যারা এমপ্লয়ার থাকবেন তাদের যে রেসপন্সিবিলিটিগুলো আছে এগুলো জানার জন্য আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না। আপনি
.gov ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পারবেন যে একজন এমপ্লয়ার্স কি রেসপন্সিবিলিটি আছে। যদি আপনি এখান থেকে না পড়তে পারেন, কাইন্ডলি এটাকে একটা প্রিন্ট দিয়ে আপনার একটা ক্যাবিনেটে একটা জায়গায় রাখবেন, যে সময় পাবেন একটু কাইন্ডলি দেখবেন যে আপনার কি রেসপন্সিবিলিটিগুলো আছে। যদি আপনি এগুলো ছোট করে একটু ফলো করেন তাহলে আপনি অনেক সময় অনেক বড় ঝামেলা থেকে বিরত থাকতে পারবেন। যেমন ধরুন যে এনফোর্সমেন্টগুলো আছে, সিভিল এনফোর্সমেন্টগুলো আছে, ইমিগ্রেশন আমরা যেটাকে আমি সাধারণত ইলিগাল বলতে চাই না, যেটা আনরেজিস্টার্ড ওয়ার্কারকে যদি আমরা নিয়োগ দেই যাদের লিগাল স্ট্যাটাস এদেশে নেই, সেই ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে। আরও একটা জিনিস বিশেষভাবে বলা দরকার, তা হলো যে যদি কোনো সময় কোনো কারণে আপনি কোনো স্কিল ওয়ার্কার নেন এবং তার জব ডিসক্রিপশনের বাইরে যদি সে অন্য জব করে তাহলে সেটাও একটা ব্রিচ। আর সেই ক্ষেত্রে আনফর্চুনেটলি ইমিগ্রেশন এনফোর্সমেন্ট যদি এটাকে ফাইন্ড আউট করতে পারে তাহলে একটা সিভিয়ার কনসিকুয়েন্স হতে পারে, এবং এটা ভেরি র্যাপিডলি ওয়াইড স্প্রেডেড এই মুহূর্তে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং তারা দেখতে পাচ্ছেন যে আমি একজন শেফ নিয়ে এসেছি কিন্তু আমার শেফ কাজ করছেন সামনে দিয়ে, রেস্টুরেন্টের সামনে কাজ করছেন, অথবা আমি একজন আমার রেস্টুরেন্ট ম্যানেজার আছে অথবা আমার বিজনেস ম্যানেজার আছে একজন, সে থাকার কথা আমার বিজনেস অফিস ম্যানেজ করবে কিন্তু ঠিকই দেখা যাচ্ছে ডেলিভারিতে ধরা, মানে ডেলিভারি করতে যে উনি মানে বিজনেসের বিভিন্ন ডেলিভারি থাকতে পারে, সেই ক্ষেত্রে যে উনি ইমিগ্রেশন এনফোর্সমেন্টের কাছে ধরা পড়ছেন যে নো, হি অর শি ইজ নট ডুইং দেয়ার ডেডিকেটেড জব রোল। ইন দ্যাট কেস the employer could be fined up to hectic amount, এটা আপ টু 60,000 হতে পারে, অথবা ইন জেনারেল দেখা যাচ্ছে যে তার চেয়ে যদি রিপিটেড হয় তার চেয়ে বেশি হতে পারে, অথবা কোনো সময় ডিসক্রিশনারি হতে পারে, তার চেয়ে কম দিতে পারে। অতএব আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন আমরা স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে যেসব স্কিল ওয়ার্কারকে আমরা নিয়োগ দিব তাদেরকে যেন আমরা নির্দিষ্ট কাজের জন্য নিয়োগ দিই এবং নির্দিষ্ট কাজের ভিতরেই রাখি। যদি আমাদেরকে এর বাইরে কোনো কাজ দিতে হয় তাহলে অবশ্যই যেন আমরা অন্য কোনো মানুষ নিয়োগ দেই যারা স্কিল ওয়ার্কার ভিসায় নেই, তারা যে হয়তো বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, কিন্তু স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে ইজ ভেরি স্ট্রিক্ট দ্যাট ইউ হ্যাভ টু গিভ the skill worker to do the job they are assigned to do. They cannot do something else instead. আর যদি সেটা করে, যেটা স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে অনেকেই আর কি, যেটা আপনি খুব ভালোভাবে বলতেছেন, আপনি যেন তার জব রোলটা যেন ভালোভাবে বুঝাই দেন যে দিস ইজ ইওর জব রোল, ইউ ক্যানট ডু এনি আদার থিং। ইফ ইউ আর এ শেফ ইউ হ্যাভ টু ওয়ার্ক এজ এ শেফ, নট এনি আদার থিং। নাহলে আপনি আপনার জব রোল চেঞ্জ করবেন। যদি উনাকে অন্য রোলে দিতে হয় তাহলে আপনি নতুন ভাবে কাজ ইস্যু করবেন, নতুন ভাবে উনাকে দেবেন, দিস ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাট আপনি একই রোলে থেকে মাল্টিপারপাস সার্ভ করাতে পারবেন না এই বিচার ক্যাটাগরির আন্ডার। ক্রিস্টাল ক্লিয়ার কাউসার ভাই, সুন্দর করে বললেন। আর এই ক্ষেত্রে আমরা যারা প্র্যাকটিস আছি কাউসার ভাই, আমরা সবসময় দেখি যে আমাদের কাছে আসছেন, আমরা সবসময় অনেক সিভিল পেনাল্টি নিয়ে বিভিন্ন সময় আপনি ডিল করেন, আমি ডিল করেছি, আমরা দেখেছি যে ছোট সিলি কারণের জন্য কত বড় সিভিল পেনাল্টি আসতে পারে। আর যারা আপনার বিজনেস ওনার আছেন তারা দেখবেন যে এটা এক সময় একটা বার্ডেন হিসেবে চলে আসে। আপনি কোনো কারণে 2 জন বা 3 জনের সিভিল পেনাল্টি যদি চলে আসে, ইটস এ হেপটিক অ্যামাউন্ট কাউসার ভাই। এটা অনেক সময় দেখা যাচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে একটা অনেক বড় নেগেটিভ ইম্প্যাক্ট বয়ে আনতে পারে। আর সেটা যাতে আমরা অ্যাভয়েড করতে পারি সেই ক্ষেত্রে আমাদেরকে বিশেষ নজর দিতে হবে যে কোনো কারণে যেন আমরা এই ধরনের কোনো ব্রিচ না করে ফেলি যেটা আমাদের ক্ষেত্রে একটা ব্যাড ইম্প্যাক্ট বয়ে আনতে পারে কাউসার ভাই। আর আমি একটা কথা এটার সাথে কাউসার ভাই আমরা শেয়ার করতে চাই দর্শকদের, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে যারা স্পন্সর থাকবেন তাদের যে রেসপন্সিবিলিটিটা আছে সেটা শুধুমাত্র এইটুকু লিমিটেড না, তাদের আরও রেসপন্সিবিলিটি আছে। যেমন কোনো স্পেশালি আমরা জানি যে দেখা গেল যে একজন স্কিল ওয়ার্কার ঠিকমতো কাজে আসছেন না, তখন অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই এই জিনিসটা হোম অফিসে জানিয়ে দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে অবশ্যই আপনি বা আমরা আমাদের যে ডেজিগনেটেড রোল আছে, আমাদের যে রেসপন্সিবিলিটিস আছে, এইটা থেকে আমরা বিরত থাকছি। আর বিরত থাকার কারণে আমরা ইমিগ্রেশন রুল ব্রিচ করছি। আরেকটা বিষয় মাহফুজ ভাই, আরেকটা বিষয় স্পেশালি যারা এক্সট্রা সেকেন্ড জব করবেন 20 আওয়ার্স এর ক্ষেত্রে, এক্ষেত্রে অনেকেই মনে করেন যে আমার ইচ্ছা আমি যেখানে করব, কিন্তু উইদাউট ইনফর্ম টু ইওর বস, দা ইমিডিয়েট বস, যেখান থেকে আপনি কোর্স ইস্যু হয়েছে, লাইসেন্স ইস্যু হয়েছে,
তাকে ইনফর্ম না করে আপনি অন্য জায়গায় জবে যাবেন না, এটা আপনাদের কাছে আমাদের সবান্ধব অনুরোধ থাকবে। কসর ভাই, এইটার চাইতে জরুরি জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, আপনি একদম সুন্দর করে বললেন। দেখেন, আমরা যারা দেখি তারা দেখি যে একজন মানুষের মাদার কোম্পানি আছে স্কটল্যান্ডে ধরে নিলাম, আর সে 20 ঘন্টা কাজ করছে লন্ডনে। অহরহ উদাহরণ আছে। আর এটা কি আমরা করতে পারি রিয়েলিস্টিকলি? পসিবলি নো, বিকজ আপনি বাস্তবিক পক্ষে একজন মানুষের পক্ষে এভাবে কমিট করা কি সম্ভব? এভাবে কমিট করা সম্ভব না। স্কটল্যান্ড টু লন্ডন কমিট করা সম্ভব না। এটা খুব, আপনি যদি বলেন আমি কমিট করি, তাহলে এটা কিভাবে আপনি সব কমিট করবেন? আর এই যেগুলা কাজ মোস্ট অফ অল ফিজিক্যাল কাজ, ইউ ক্যানট ডু ওয়ার্ক ফ্রম হোম। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা কখনো করি কাউসার ভাই, তাহলে ইটস এ ক্লিয়ার ব্রিচ, তারা দেখতে পায়, তারা জানতে পায়, এবং এই ধরনের ক্ষেত্রে অনেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং আমি খুবই বিনীতভাবে অনুরোধ করব আমাদের যারা স্পন্সর হোল্ডার আছেন অথবা যে কোনো বিজনেস পার্সন আছেন, তারা যদি কোনো স্কিল ওয়ার্কারকে কাজ দেন, অতিরিক্ত কাজ যেটাকে বলা হয় 20 ঘন্টা, তাদেরকে মেকশিওর করতে হবে যে তারা তাদের অ্যাকচুয়াল কাজ যে 40 আওয়ার্স সেটা করছেন অথবা 37.5 আওয়ার্স করছেন, তারপরে ওনারা ওনাদেরকে কাজ দিচ্ছেন। যদিও ওনাদের এতটা রেসপন্সিবিলিটি নেই যে তারা করবেন, কিন্তু তাদেরকে দেখতে হবে, শেয়ার করে দেখতে হবে। এবং সে যদি কাজের রাইট থাকে, যাকে কাজ দিচ্ছেন তাকে অবশ্যই তারা কাজ দিতে পারবেন, অনলি এসওসি কোড অনুযায়ী, নট এনি জব। যে কোনো জব আমরা দিতে পারবো না চাইলেই, শুধুমাত্র ওই যে 71 পেজের যে বড় লম্বা লিস্ট আছে এসওসি কোডের আন্ডারে আমরা যদি কাউকে কাজ দিতে চাই, অন্য জায়গায় কাজ করছেন, সাথে সাথে 20 ঘন্টা আপ টু 20 আওয়ার্স কাজ করতে আমরাও দিতে পারবো। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা স্পেসিফিক কোডের আন্ডারে হতে হবে। আমি চাইলেই যে কোনো কিছু দিতে পারবো না। আপনি করতেও পারবেন না। বেটার ইউ গোনা গেট সাম লিগ্যাল অ্যাডভাইস ইফ ইউ ওয়ান্ট টু। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আপনি যদি বুঝেন না কোডগুলো এবং কোন জায়গায় ওনাকে কাজ দেবেন, আপনি বেটার যারা জানে অথবা কোনো সলিসিটর কিংবা অন্য ইমিগ্রেশন অ্যাডভাইজার কাছ থেকে আপনি এই ক্ষেত্রে অ্যাডভাইস নিয়ে তারপর তাকে অনুযায়ী কাজের জন্য দেবেন আর কি। অত্যন্ত সুন্দর। এই ক্ষেত্রে বোধহয় কষ্ট ভাই সত্যি আপনি একদম মানে টু দ্য পয়েন্টে বললেন যে যদি এরকম কোনো কারো নলেজের একটু থাকে অথবা কনফিউজ থাকেন যে আমি আসলে দিতে পারবো কি পারবো না, অথবা আরও একটা মজার বিষয় হচ্ছে কাসর ভাই, এটা আপনার সাথে আমি শেয়ার করি। আপনি কথা বলছিলাম, আমাদের এরকম কিছু ক্লায়েন্টও আছে, আপনি জানেন যে তারা এনআইতে কাজ দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে তার মেইন কাজে আপনি যদি দেখেন যে এই এমপ্লয়ির দেখা গেলো এনআইতে কাজ দিচ্ছে কিন্তু অন্য একটা জব রোলে কাজ দিচ্ছে যেটা স্কিল ওয়ার্কারের আন্ডারে পড়ে না, আর সেই ক্ষেত্রে আপনাকে তারা রেট্রোস্পেক্টিভলি পিছনের দিক থেকে আপনাকে ফাইন ইস্যু করতে পারবে। তারা আপনার কাছে আসারও দরকার নেই, তারা যদি দেখে, তার এনআই নাম্বার যদি চেক করে এনআই নাম্বার এবং দেখা যাচ্ছে যে আপনি তাকে একজন কিচেন পটার হিসেবে কাজ দিচ্ছেন ফর এক্সাম্পল, এবং সেটা যদি কোনো কারণে স্পেসিফাইড হয়ে যায় যে তার যে জব রোল আছে বা সেই স্কিল ওয়ার্কারের আন্ডারে কাজ করছে না, অন্য নন স্কিল আন্ডারের কাজ, নন স্কিল আন্ডারের মানে নন স্কিলের আন্ডারে যেসব কাজ আছে সেগুলো করছে, তাহলে এই ক্ষেত্রেও সিভিল পেনাল্টি আসতে পারে এবং অনেকের অলরেডি এই সমস্যা ফেস করছেন। অতএব আপনি বলেন কি বলবেন ভাই, যারা আছেন যারা অলরেডি লাইসেন্স আছে, আপনারা একটা এক্সট্রা কাজ যদি করেন এটা আপনাদের জন্য ভালো হবে, যেটা হচ্ছে জিডিপিআর কমপ্লায়েন্সের জন্য। যেহেতু আপনারা ডেটা হ্যান্ডেল করেন, ডেটা আপনাদের অনেকের ডেটা রাখতে হয়, এমপ্লয়ি ডেটা বা অন্যান্য ডেটা রাখতে হয়, তো ডেটা রাখতে ডেটা ব্রিচ না হওয়ার জন্য আপনি একটা লাইসেন্স করতে পারেন, ওআইসি লাইসেন্স, আইসিও লাইসেন্স আপনি করে নিতে পারেন। এটা খুব বেশি পয়সা না, 20-25 পাউন্ডের মতো হয়ে যাবে বছরে, এবং এটা করলে আপনি সেফ থাকবেন যাতে জিডিপিআর কমপ্লায়েন্স আপনার হয়ে যাবে, যে আপনি কোনোভাবেই ডেটা ব্রিচ করতেছেন না। ইন কেস ইন ইমার্জেন্সি যদি আপনার ডেটা কোনোভাবেই মিসহোল্ডিং হয়ে যায়, এই লাইসেন্সটা আপনাকে কভার করে রাখবে। কিন্তু আমি সবাইকে অনুরোধ করবো যদি পারেন তাহলে এই লাইসেন্সটা আপনারা করে রাখবেন যাদের স্পেশাল লাইসেন্স আছে।
ICO license. থ্যাংক ইউ কাসর ভাই। আইসিও লাইসেন্স আমরা দর্শক আমরা যদি কেউ এখানে বিজনেস ওনার থেকে থাকি তাহলে আপনাদের এই ছোট একটা ফিজ আপনাদেরকে অনেক বড় একটা ঝামেলা থেকে বাঁচাতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দ্য বেস্ট পলিসি ইজ দ্য রাইট পলিসি। যদি আপনি কোনো কারণে কাউকে কাজ দিতে চান কোনো সমস্যা নেই, জাস্ট ডু দ্য রাইট ওয়ে, ডু দ্য রাইট আন্ডার দ্য রাইট কোড, আন্ডার দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম। আর যদি আপনি আরও যদি ডেসপারেট হন যে না আপনাকে তাকে ওভার দ্য টাইম দিতে হবে, মানে 20 ঘন্টার বেশি দিতে হবে, ইউ ইস্যু এ কজ, ইউ গিভ হিম এ জব অ্যান্ড ইউ হ্যাভ দ্য এমপ্লয় ফর ইউর সেলফ, ইজ নো প্রবলেম, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে বরং আপনি আপনার এমপ্লয়কে ফুল টাইম পেয়ে যেতে পারবেন। কসর ভাই আমরা একটা কল যদি নিয়ে নেই, আমরা যদি একটা কল নেই। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, একটু দয়া করে কমার্শিয়াল লিজ সম্বন্ধে কিছু বলবেন। দর্শক থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার সুন্দর একটা সাজেশনের জন্য ধন্যবাদ আপনাকে। একটা কমার্শিয়াল লিজ নিয়ে আমরা একটা অনুষ্ঠান অলরেডি করেছি, আর আপনার কথা মতো আমরা আগামী অনুষ্ঠান ইনশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন। আমরা যেহেতু আজকে সময়ের স্বল্পতা আছে আমাদের হাতে, আমরা যদি এখন কমার্শিয়াল লিজ নিয়ে কথা বলতে চাই তাহলে হয়তো আমরা আজকে এটা শেষ করতে পারবো না। আমরা কাউসার ভাই আমরা নেক্সট অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা কমার্শিয়াল লিজ নিয়ে এই ভাইয়ের কথা অনুযায়ী আমরা কমার্শিয়াল লিজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক আমরা খুবই দুঃখিত আপনার কথার উত্তর দিতে আপনারা আজকে পাচ্ছি না বিকজ অফ দ্য টাইম। ইনশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন 2 সপ্তাহ পরে 8 to 9 o'clock মঙ্গলবার আপনারা আমাদের এই অনুষ্ঠানে কমার্শিয়াল লিজ নিয়ে একটা বিশদ আলোচনা দেখবেন ইনশাআল্লাহ। কাউসার ভাই আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ছোট করে আমরা বলতে চেয়েছিলাম আজকে যে আমরা ক্রিমিনাল ল নিয়ে কিছু কথা বলবো। আমরা আজকে আর আসলে বলা সম্ভব হচ্ছে না বিকজ অফ দ্য টাইম কাউসার ভাই। সো আমরা কমার্শিয়াল লিজের সাথে হয়তো আমরা ক্রিমিনাল লয়ের কিছু পুলিশ স্টেশনের রিপ্রেজেন্টেশন নিয়ে আমরা কিছু কথা বলবো, কজি ক্রাইম বা ছোট ছোট যেসব ইয়ে থাকবে এটা নিয়ে আমরা কথা বলবো। কাউসার ভাই আজকে আমরা সময়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে আমরা ক্রিসমাসের শুভেচ্ছা জানাবো, সাথে সাথে নিউ ইয়ারের শুভেচ্ছা থাকবে আগাম। আপনি যদি দর্শকদের কিছু বলতে চান কাউসার ভাই। নিউ ইয়ার টু অল। এন্ড আমাদের নেক্সট প্রোগ্রামটা টাইমটা চেঞ্জ হয়ে 6 to 7 এর পরিবর্তে আমাদের 8 to 9 হবে এভরি আদার টুইসডে। থ্যাংক ইউ দর্শক। থ্যাংক ইউ দর্শক। আমরা আপনাদের সাথে দেখা হবে 7th of কবে 2 weeks টাইম দেখা হবে আপনাদের সাথে 2 weeks টাইম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আবারও আমাদের আন্তরিক ধন্যবাদ এবং নিউ ইয়ারের শুভেচ্ছা এবং ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। আবারও ধন্যবাদ দ্বিতীয় মাত্রা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে দ্বিতীয় মাত্রায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।